রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি। আজ সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এর অংশ হিসেবে প্রশাসন, একাডেমিক ভবন সহ বিভিন্ন দপ্তরে তালা খোলা হয়নি। শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে। পোষ্য কোটা ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, প্রক্টর সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে এই কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আজ সকাল ৯টার পর থেকেই প্রশাসনে ভবনের পশ্চিম পাশে লিচু তলায় কর্মসূচি শুরু করেন কর্মবিরতিতে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠ কক্ষ খোলার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী। তাদের দাবির মুখে ৯:30টায় কক্ষ খুলে দেওয়া হয়। আমাদের আবাসিক এলাকা, আমাদের বিনোদনের জায়গা, সেখানে আমাদের ছোট বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু সেইখানে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমাদের সম্মানিত সহকর্মীরা ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে যে একজন প্রভিসির যেখানে নিরাপত্তা নাই সেখানে সাধারণ শিক্ষক কর্মকর্তার নিরাপত্তা কে দিবে। তাই এই নিরাপত্তার দাবিতে এবং এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত সবকে বিচারের দাবিতে আমাদের শাটডাউন কর্মসূচি চলমান আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে নানা ত্রুটি বিচ্যুতির কারণে ১৯ জনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন। সদস্য সচিব অধ্যাপক ডক্টর আরিফুল হক সিদ্দিকী জানান, সহ সভাপতি পদে বৈধ হয়েছেন ২৩ জন, সাধারণ সম্পাদক পদে ২১ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে বৈধ হয়েছেন সব প্রার্থী। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বৈধ হয়েছেন ১১ জন। তবে সংশোধনযোগ্য ভুল থাকলে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থিতা। এবারে নির্বাচনে ২৬টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২৯ জন প্রার্থী। ৩৪ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। চাকসু নির্বাচনের অপেক্ষা এখন ২৭,০২৪ শিক্ষার্থী। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতির আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ। চট্টগ্রামের গোল পাহাড় মহাশ্মশান পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি বলেন, প্রতিটি পূজা মণ্ডপে বাড়ানো হবে নিরাপত্তা, গুরুত্বপূর্ণ মন্দিরে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। তিনি আরও জানান, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দিরের জন্য দেয়া হবে ৫ কোটি টাকা অনুদান। ধর্ম উপদেষ্টা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সামগ্রিকভাবে সকল মানুষের আনন্দের উৎসব। তাই সামাজিক ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। র্যাব মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে তৎপর রয়েছে র্যাব। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব মোকাবেলায় কাজ করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। বেলা ১২টায় রংপুর নগরীর কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক বলেন, এবছর রংপুর বিভাগে র্যাবের আওতায় ৪,৬৭০টি পূজা মণ্ডপ রয়েছে। সবগুলোতে অন্যান্য ফোর্সের পাশাপাশি র্যাবের অতিরিক্ত ফোর্স কাজ করবে। গুজব ছড়িয়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য গণমাধ্যম কর্মীদেরও সজাগ থাকার অনুরোধ জানান তিনি। এই পরিবেশটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের এই পরিবেশটি সুষ্ঠুভাবে যাতে থাকে সেই জন্য একযোগে সবাই কাজ করে যাচ্ছে। ৩১,৫৪৬টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার একটা পায়তারা চলছে, আমরা এটা টের পাচ্ছি। তো আমাদের আইসিটি বিভাগ সহ সবগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে সতর্ক আছি। আমরা সোশ্যাল মিডিয়ার এগুলাকে মনিটর করতেছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৫। পূজা মণ্ডপ সহ আশেপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থাকবে
3 স্তরে নিরাপত্তা। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে র্যাব সদস্যরা। দুপুরে রাজশাহী নগরীর ধর্মসভায় পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে এসব কথা বলেন র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। এদিকে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মণ্ডপে মণ্ডপে থাকবে স্বেচ্ছাসেবক। এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। শুরুতে যাতে কেউ উত্তেজিত না হয়, কোনো ঘটনা ঘটে গেলেও আগে যাচাই করার প্রয়োজন আছে। আর সাধারণ মানুষ কখনো অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু ঘটায় না। কেউ ব্যক্তিগত বা অথবা কোনো গোষ্ঠীর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকতে পারে। এছাড়া আমাদের দেশের আপামর সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত উৎসাহের সাথেই এই পূজায় অংশগ্রহণ করে বা দেখে। শুধু যে সনাতন ধর্মাবলম্বী তারাই করে তা না, অন্য ধর্মাবলম্বী যারা তারাও কিন্তু পূজা দেখতে আসে। বগুড়ায় আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালানোর ঘটনায় 6 পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে 6 পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এদিকে হাজতখানা থেকে আসামি পালানোর ঘটনায় আদালতের উপপরিদর্শক রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন। এখন থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি চট্টগ্রাম বিমানবন্দরের তেল ডিপোতে পৌঁছাবে জেট ফুয়েল। আগে সড়ক পথে ট্রাকে করে পৌঁছাতে সময় লাগতো 24 ঘন্টা। এখন নতুন এ ব্যবস্থায় মাত্র 90 মিনিটেই সম্ভব হবে সরবরাহ। দুপুরে পতেঙ্গায় 170 কোটি টাকা ব্যয়ে স্থাপিত এ পাইপলাইন উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, দেশের ইতিহাসে এই প্রথম বিশেষ পাইপলাইনের মাধ্যমে কোনো বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ করা হলো। চট্টগ্রাম বিমানবন্দরে প্রতিদিন গড়ে 2 থেকে 2.5 লাখ লিটার জ্বালানির চাহিদা মেটে এ ডিপো থেকে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজারের মহেশখালীতে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত 2 সন্ত্রাসী আনসারুল করিম ও নূর আলমকে আটক করা হয়েছে। দেবেঙ্গাপাড়ায় পরিচালিত এই অভিযানে জব্দ করা হয় একটি LG 2 নলা দেশীয় বন্দুক, 13 রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ও 500 লিটার দেশীয় মদ। নৌবাহিনী জানায়, আটককৃতরা অস্ত্র, মাদক, হত্যা ও মানব পাচার সহ একাধিক মামলার আসামি। পরবর্তীতে তাদের জব্দকৃত অস্ত্র ও মাদকের সাথে থানায় হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ডাকাতির ঘটনায় জড়িত 9 জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 11 জানায়, গত 21 সেপ্টেম্বর রাতে ফতুল্লা নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের পোশাক পরে প্রবেশ করে ডাকাত দল। তারা সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে রাখে। এরপর রাতভর তারা কন্ডাক্টর কেবল, ট্রান্সফরমার কেবল ও বৈদ্যুতিক তামার তার সহ প্রায় 44 লাখ টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় র্যাব 11-এর অভিযানিক দল ঢাকা সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটন সহ 9 জনকে গ্রেফতার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, খেলনা পিস্তল, ধারালো অস্ত্র, মোবাইল ফোন এবং লুণ্ঠিত বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামাল উদ্ধার করা হয়। আমরা প্রায় 9 জনকে এই ঘটনার সাথে, এটার যে রিং লিডার বা গ্যাং লিডার যেটা বলি না কেন, যে লিটন, সেই লিটনকে, রোমান হচ্ছে আরেকজন, 9 জনকে আমরা অ্যারেস্ট করি এবং এই লুটকৃত যে প্রায় 65 লাখ টাকার ফুল ট্রাকটা লোডেড অবস্থায় আমরা পাই। তো গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সো আমরা এটা আরও ফলো আপ, আমরা এর সাথে আরও কোনো সংশ্লিষ্ট কেউ আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। মেহেরপুরের গাংনীর চর গোয়াল গ্রামের একটি ক্লাব পাড়ার একটি দোকানের সামনে থেকে
2টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা একটি দোকানের সামনে পলিথিন ব্যাগে লাল টেপ দিয়ে মোড়ানো 2টি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তা উদ্ধার করে। কামরুজ্জামান লিপু জানান, দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে তার চাচাদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার হত্যার হুমকিও পেয়েছেন তিনি। তার দাবি, হয়তো ভয় দেখানোর জন্যই তার দোকানের সামনে এ বোমা রাখা হয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে। বেনাপোলে কার্গো ট্রাক সহ 2,55,00,000 টাকার ভারতীয় শাড়ি, 3 পিচ, ঔষধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় 2 জনকে আটক করা হয়। সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে ট্রাক সহ এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি দল ভবের বের এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে অবস্থান করে। এ সময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক থামিয়ে তল্লাশি করে এসব সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্য আনুমানিক মূল্য 2,55,930 টাকা বলে বিজিবি। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক 2 জনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ইউরিয়া সারের বস্তায় হুক মারার অপরাধে বাগেরহাটের কচুয়ার ধোপাখালী ইউনিয়নে মেসার্স রুমি এন্টারপ্রাইজকে 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুর 1টার দিকে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাষা বাজারে সারের ডিলার মেসার্স রুমি এন্টারপ্রাইজকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক বাগেরহাট শরীফা সুলতানা। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা। অভিযানে সরকারি নিয়ম ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বাসের শ্রমিকরা। সোমবার ভোর থেকেই কর্মবিরতি শুরু হয়, যা মঙ্গলবারও অব্যাহত আছে। এ নিয়ে 2 বারের মতো কর্মবিরতি পালন করা হচ্ছে। এর আগে টানা 39 ঘন্টা কর্মবিরতি পালন করেছিল শ্রমিকরা। এ সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাসে আবারও বাস চলাচল শুরু হয়। সোমবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু কোম্পানির বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়াও কিছু লোকাল বাস চলছে, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ইসলামী দলগুলো থ্রেট দেখায়, মিছিল করে নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করছেন। সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন অ্যানি। সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এই যে 17 বছর এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড, তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে, 17 বছর আমরা যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন তো আমরা এই পাকা মার্কাকে খুঁজে পাই নাই। রংপুরের সাংবাদিক লিয়াকত আলী বাদলকে জুলাই যোদ্ধার নামে মব সন্ত্রাসী কর্তৃক হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুরের সাংবাদিকরা। বেলা 12টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত দিনাজপুরের সংবাদকর্মীরা অংশ নেয়। বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিউর রহমান, প্রেস ক্লাবের সহসভাপতি আজহারুল আজাদ জুয়েল ও দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুর্শিদুর রহমান।
গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরাব মৌরির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শাহতাজ আরাব সালেহীন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলার বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা। মেহেদীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেহেদীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। মেহেদীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস.এম. জহির উদ্দিন তুরিন, সহ সভাপতি নেসার উদ্দিন শফি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মেহেদীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন সহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও ক্ষতিকর মাদক নির্মূলের লক্ষ্যে এক মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাক মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন। মাদারীপুরে কালকিনি ও ডাসার উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে পূজা মণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় মাদারীপুর ৩ সংসদীয় এলাকায় ৯৯টি পূজা মণ্ডপে ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সাভারে অনুষ্ঠিত হলো প্রস্তুতিমূলক সভা। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। সভায় পূজাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এবার সাভারে ২১৪টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়। সুনামগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন কয়েক শতাধিক মানুষ। দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার এলাকায় আবাবিল ইসলামী যুব সংঘের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মা, শিশু, মেডিসিন, হাড়, বাত, অ্যালার্জি রোগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে সেবা দেয়া হয়। এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা এবং অসচ্ছল রোগীদের আর্থিক সহায়তাও প্রদান করা হয়। নরসিংদীর রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মানিক মিয়ার হত্যাকারীদের ফাঁসি দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে শিবপুর বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
দুপুরে জঙ্গি শিবপুর বাজারের ঢাকা সিলেট মহাসড়কের ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে প্রায় ঘণ্টাব্যাপী ধরে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর একটি টিম মেজর রিফাতের নেতৃত্বে ঘটনাস্থলে এসে ন্যায় বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা রাস্তা ছেড়ে দেয়। কুমিল্লা অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণের শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা উপকেন্দ্র কুমিল্লার আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা ও কুমিল্লা অঞ্চলের সহযোগিতায় এই আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আইজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবায়ের হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন বিনার সিএসও এবং বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল। প্রায় ৯০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার ৭.৫% জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ। থানার জমি অবৈধভাবে দখল করে থাকা ব্যক্তিরা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে সোমবার মুকসুদপুর থানা পুলিশ তাদের জমি বুঝে পায়। এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, পুলিশ তার জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছে। এখন সেখানে সীমানা প্রাচীর তোলা হলে থানা নিরাপত্তার ঝুঁকি কমবে। শ্রীপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীপুরের টেংরা রাস্তা মোড় থেকে শ্রীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডক্টর শফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস.এম. রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সাখাওয়াত হোসেন সবুজ সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা আয়োজনের দাবিতে শহরের নিউ মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাতক্ষীরাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সাবেক মন্ত্রী ডক্টর আফতাবুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী নূর খান বাবুল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। শরীয়তপুর জেলার নাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভূমিক এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শেখ নুরুল আমিন রতনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। এ সময় অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় উপস্থিত ছিলেন বিঝারি তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সোয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে হিফজুল কুরআন ও হামদ নাথ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আজমির শরীফের আওলাদ অধ্যাপক ডক্টর সৈয়দ লিয়াকত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শাহ কাউসার মোস্তফা, মাইজ ভান্ডার দরবারের শাহজাদা সৈয়দ গোলাম মোর্শেদ সহ দেশের বিভিন্ন দরবার ও বিশ্ববিদ্যালয়ের পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদরা।